তৃণমূলের এক সাংসদকে পার্লামেন্ট থেকে কুরুত কুরুত করছিল দেখা বাইর করে দিচ্ছিল। এরকম কুরুত কুরুত করেন না, কুরুত কুরুত করেন না। বসুন বসুন বসুন, প্লিজ প্লিজ বসুন। এখন এ বিষয়ে বলবেন মাননীয় মন্ত্রী মহোদয়। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমাদের মাননীয় বিধায়ক শ্রীরামপদ জমাতিয়া এখানে যে প্রস্তাব এই বিধানসভায় রেখেছে যে রাজ্যের পাহাড়ি সমতল সর্বত্র জনবসতি এলাকায় পরিশ্রিত পানীয় জল পাইপলাইনের মাধ্যমে সরবরাহ নিশ্চিতকরণে রাজ্য সরকার আরও পদক্ষেপ গ্রহণ করবে। আমি এই প্রস্তাবের সর্বান্তকরণে সমর্থন করি। আমরা সবাই জানি যে ভিটামিন সি যিনি আবিষ্কার করেছিলেন ওনার নাম হচ্ছে অ্যালবার্ট জ্যান গাইরোগি। উনি বলছেন যে ওয়াটার ইজ লাইফ ম্যাটার অ্যান্ড ম্যাট্রিক্স, মাদার অ্যান্ড মিডিয়াম, and there is no life without water. আমরা জানি যে জল জীবন মিশন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি 15 অগস্টে 2019-এ এটা লঞ্চ করেছিলেন। এরপর তো একটা সি চেইন আমরা সারা ত্রিপুরাতে সারা ভারতবর্ষে আমরা দেখেছি, একটা বিরাট একটা চেইন এখানে আমরা দেখতে পাচ্ছি। ত্রিপুরাতেও আমরা যে জল জীবন মিশনের যে প্রকল্প ঘোষিত হওয়ার পর থেকে আমাদের যে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর পাহাড়ি সমতল জনবসতি এলাকায় যাতে পাইপলাইনের মাধ্যমে নিয়মিত এবং দীর্ঘমেয়াদী যাতে জলটা সেখানে যায়, পানীয় জল সরবরাহ করা যায়, তার জন্য একটা মিশন মোডে কাজ করে চলছে। এখানে এই বিষয়ে এখানে অনেকে আলোচনা রেখেছেন। এখানে আমাদের শ্রদ্ধেয় এমএলএ চিত্তদেব বর্মা মহোদয় এখানে আলোচনা রেখেছেন। উনি এটাও বলেছেন 4 ভাগের 3 ভাগে হচ্ছে আমাদের স্থল আর 1 ভাগ হচ্ছে আমাদের জল। কাজে জলের স্কারসিটি আছে সারা পৃথিবীতে। এবং এখানে আমাদের বিরোধী দল নেতা জিতেন চৌধুরী মহোদয়ও উনি অনেক কথা এখানে রেখেছেন। গোপালবাবু অনেক সাজেশন দিয়েছেন, অনেক কথা বলেছেন, উষ্মা প্রকাশও করেছেন। আমাদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার রতনবাবুও অনেক আলোচনা রেখেছেন। তো যে কথাগুলো ওনারা বলেছেন নিশ্চয়ই আমরা আমাদের সরকার এবং এই দপ্তর থেকে আমরা নোট ডাউন করেছি, যেটা যেটা নেওয়ার নিশ্চয়ই আমরা নেব। এখানে রাজ্যের পাহাড় এবং সমতল সর্বত্র জনবসতি এলাকা মোট যে পরিবার তার সংখ্যা হচ্ছে 7,50,849, যার মধ্যে 15ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত, একটু আগে এই সংখ্যাটা আমাদের মাননীয় বিধায়ক কিছুটা বলার চেষ্টা করেছেন রামপদ বাবু, যে 15ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত 6,46,758 পরিবারে জলের সংযোগ দেওয়া হয়েছে। এখানে আমাদের রতনবাবু এটা বলেছেন যে 3% মানে প্রায় আরও নিচে 3%-এর মতো মানে যেখানে এই পাইপলাইন দেওয়া ছিল 3% থেকে পরবর্তী সময়ে আমাদের সরকার সেই 3% থেকে সেখানে 86.14% পরিবারের মধ্যে পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ দিয়েছেন। রাজ্যের পাহাড় ও সমতল জনবসতি এলাকায় বিশেষ করে টিটিএডিসি 587 এবং ভিলেজ কাউন্সিলের যে 606টি গ্রাম পঞ্চায়েত পাইপলাইনের মাধ্যমে এই ফাংশনাল হাউসহোল্ড ট্যাপ কানেকশন কীরকমভাবে দিয়েছে তার আমি আপনাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় আপনার মাধ্যমে আমি সবাইকে অবগত করতে চাইছি।
গভীর নলকূপ, বিভিন্ন যে প্রকল্প এর মধ্যে গভীর নলকূপ, তার মধ্যে 4,216টি, স্বল্প বেশের গভীর নলকূপ 10,176, ভূপৃষ্ঠস্থ যে জল পরিশোধনাগার, যেটার এই বিষয়ে এখানে আলোচনা করেছেন যে আরও বেশি করে যাতে পরিশোধনাগার হয়, সেখানে বর্তমানে তার 40টা সংখ্যা আছে। আয়রন রিমুভাল প্ল্যান্ট 1,831টি। ইনোভেটিভ আইডিয়ার বিষয়ে কথা হয়েছে, উদ্ভাবনী প্রকল্প, সেখানেও প্রায় 531টি আছে। তো আমাদের রাজ্যের গ্রামীণ যে এলাকাগুলো আছে, আমাদের যে জলের যে উৎস, সেগুলো হচ্ছে ভূগর্ভস্থ নিচে, মাটির নিচে যে জল, ভূপৃষ্ঠস্থ যেমন নদী, চড়া ইত্যাদি, সেটাকে ব্যবহার করে আমরা গভীর নলকূপ, স্বল্প বেশের গভীর নলকূপ, জল পরিশোধনাগার যেটা আমি একটু আগে বললাম, এবং ইনোভেটিভ প্রকল্প ইত্যাদির মাধ্যমে আমরা চেষ্টা করছি যে এই জল যাতে সব বাড়িতে বাড়িতে আমরা পৌঁছাতে পারি। পাহাড়ি অঞ্চলে কিন্তু অনেক বিক্ষুব্ধ ঘরবাড়ি আছে, সেখানে কিন্তু অনেক সময় ভূগর্ভস্থ যে জল, সেখানে কিন্তু সেখানে জল পাওয়া যায় না। সেই জায়গায় মানে নলকূপ বা স্বল্প বেশের যে অগভীর নলকূপ, সেখানে দেওয়া সম্ভবপর হয় না। সেখানে কি করতে হয়, ঝর্ণা অথবা পাহাড় চুয়ানো জলকে সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে সেটাকে পরিশ্রিত করে, সেটাকে কিন্তু আমরা করতে গেলে কিন্তু অনেক সময়ও লাগে। এর জন্য অনেক সময় দেখা যায় যে পার্সেন্টেজ আমাদের আজকে 86% আমরা এসছি, 100% করতে আমাদের সময় অনেকটা লাগে। এবং সেখানে কিন্তু দেখা যায় বিভিন্ন যে সমস্যা আছে, আপনারা সেই সমস্যা কারণে যে ডিলে হয়, সেই ডিলের কারণে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমরা জানি যে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, যেখানে 1 মিলিগ্রাম পার লিটারে যদি তার উপরে যদি আপনার আয়রন থাকে, সেখানে কিন্তু আইআরপি আমাদের লাগাতে হয়। এর নিচে যদি থাকে, সেখানে আইআরপি লাগানোর কোনো প্রয়োজন নয়, মানে ইউ ক্যান ড্রিঙ্ক ইট। এটা হচ্ছে আমাদের যে নির্দেশ কেন্দ্রের থেকে আছে, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, সেই অনুযায়ী আমরা কিন্তু সেটা নোটিফিকেশনও আমরা দিয়েছি। আমাদের যে পানীয় জল ও স্বাস্থ্য বিধান যে দপ্তর আছে, সেখানে জল জীবন মিশনের যে প্রকল্পগুলো আছে, সেগুলোর গুণমান পর্যবেক্ষণ করা এবং তার নজরদারি এবং অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় মিশন মোডে কিন্তু কাজ করছি। আমাদের জল জীবন মিশন যে প্রকল্পটি, এটা কিন্তু এখন আগে ছিল 1.0 এবং সেখান থেকে এখন 2.0 হয়েছে। কেন্দ্রের বাজেটে 2025-26 সেটা ঘোষিত হয়েছে। এবং যে তার যে প্রাথমিক সময়সীমা ছিল 2024 পর্যন্ত, এখন কিন্তু আমি যেটা বললাম সেটা কিন্তু এখন বাড়িয়েছে। এবং 2028-এর মধ্যে এই যে 2.0 যেটা লাস্ট বাজেটে যেটা কেন্দ্রীয় সরকার সেটা পাস করেছে, সেটা এখন 2028 পর্যন্ত বর্ধিত করেছে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু তার গাইডলাইন্স আমাদের সরকার কিন্তু এখনো পায়নি, বা এখন পর্যন্ত কিভাবে এই 2.0 যে এক্সটেনশন করেছে, কি কি গাইডলাইন মেনে আমরা কি করতে হবে, সেটা এখন আমরা পাইনি। এবং শুধু তাই নয়, 2.0 যে টাকা, অর্থাৎ 2025-26 এই অর্থবর্ষে এখন পর্যন্ত কিন্তু আমরা কিন্তু টাকা এখনো পাইনি। কাজে সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা কিন্তু ওয়েট করছি কবে সেই টাকাটা আসবে। এবং লাস্ট ফান্ড আমরা যেটা মানে এখন পর্যন্ত রিলিজ হয়েছে বা আমরা পেয়েছি, সেটা অক্টোবরের 2024 এবং মার্চের 2025। কিন্তু আমাদের লাইবিলিটি, কমিটেড লাইবিলিটিস আছে, সেই লাইবিলিটিস বলতে দ্বিধা নেই, যেটা সত্য সেটা আমি বলবো এখানে, প্রায় 343 কোটি টাকা বিল অলরেডি মানে আমরা রেডি আছি পেমেন্ট দেওয়ার জন্য। সেই কারণে অনেকটা আমাদের কাজে কিন্তু স্লো হচ্ছে, কিন্তু যখনই আসবে আমরা সেই পেমেন্টও আমরা করে দেব। আমরা এত কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যাতে পানীয় জলের যাতে কোনো জায়গায় মানে সমস্যা না হয়, তার জন্য দপ্তর কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন পদক্ষেপ এখানে নিয়েছে। আপনারা
আমি মাননীয় বিধায়কগণ এখানে অনেকে বলেছেন এই বিষয়ে যে এখানে তার যে কোয়ালিটি এবং টেস্টিং করা যে জলের তার জন্য আমাদের থার্ড পার্টি এজেন্সি কিন্তু আছে এবং যদি থার্ড পার্টি এজেন্সি হুইচ হ্যাজ বিন ম্যান্ডেটেড টু ইন্সপেক্ট অ্যান্ড এনশিওর কোয়ালিটি ওয়ার্ক এবং এই এজেন্সিগুলো যে আছে অনেকে বলছেন যে অনেক জায়গার মধ্যে প্রপারলি কাজ হচ্ছে না, নল আছে, জল নেই, কিন্তু আমাদের কাছে অনেকে বলবেন যে এটা কাগজের মধ্যে আছে, কিন্তু প্রকৃতপক্ষে সেটা মানে সরজমিনে যদি যান প্র্যাকটিক্যালি সেটা দেখা যায় না। এর জন্য কিন্তু প্রায়শই আমরা আমাদের সেক্রেটারিয়েটে আমরা কথা বলি, বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে ওই বিষয়গুলো কথা বলি, DWS এর যারা আধিকারিকরা আছেন তাদেরকে নিয়েও আমরা কথা বলি। কাজে আমাদের মনিটরিংয়ের তরফ থেকে আমাদের সিনসিয়ারিটির দিক দিয়ে কোনো মানে কম আছে বলে আমি মনে করি। এই যে এজেন্সিগুলো এরা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে এবং যখনই বিল সাবমিট হওয়ার পরে যখন দেখবে যে তারা প্রপারলি যে কাজের গুণমান ঠিক আছে কি না, তারপরেই যখন তারা গ্রিন সিগন্যাল দেয় তারপরেই কিন্তু তাদেরকে পেমেন্ট করা হয়। তাছাড়া আমাদের এখানে CM হেল্পলাইন আছে 1905, আমার সরকার এই যে পোর্টাল আছে তার মাধ্যমে যেখানে কোনো গ্রিভেন্স যদি থাকে সেই গ্রিভেন্সের মাধ্যমে যাতে প্রপার টাইমের মধ্যে ইন টাইমে সেই কাজটা সেখানে যাতে করা যায় তারও ব্যবস্থা আমরা বিভিন্নভাবে আমরা দেখছি, সে আমাদের দপ্তরগুলো কাজ করছে। এখন পর্যন্ত 21টি আমাদের NABL অর্থাৎ ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বন্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরিজ আমাদের ত্রিপুরাতে আছে। অর্থাৎ এই যে টেস্টিং ল্যাবগুলো আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে, সাব ডিভিশনে আছে এবং স্টেট লেভেলে আছে এবং তাতে করে এই টেস্টিং যে ল্যাবগুলো আছে যে জলের যে গুণমান সেটা টেস্ট করে এবং তার কোয়ালিটি যেখানে দরকার অ্যাজ অ্যান্ড হোয়েন যেখানে প্রয়োজন সেই টেস্টিং যে ল্যাবগুলো আছে তারা দেখে। অনেকে প্রশ্ন তুলতে পারে থার্ড পার্টিটাকে কিভাবে সিলেকশন হয়। এই থার্ড পার্টি ইজ সিলেক্টেড থ্রু ওপেন টেন্ডার প্রসেস অ্যাজ পার গাইডলাইন্স অফ জল জীবন মিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবং এই যে থার্ড পার্টিগুলো আছে দে আর ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট অর্গানাইজেশন অর কোম্পানি। আমাদের এখানে ত্রিপুরাতে এখন প্রায় প্রেজেন্টলি 5 নাম্বারস অফ থার্ড পার্টি এজেন্সিজ আর ওয়ার্কিং ইন ত্রিপুরা। এবং আমার মনে হয় যে এখানে আমাদের এখানে যে বিভিন্ন জায়গায় যে বলা হয়েছে বিশেষ করে TTADC এলাকায়, আমি আপনার মাধ্যমে আমি সমস্ত মাননীয় বিধায়ক এবং যারা আজকে এই বিষয়ে এখানে আলোচনা রেখেছেন যে 108টি ভিলেজ কাউন্সিল 100% FSTC হয়েছে 100% এবং 90 থেকে 100% প্রায় 150টি ভিলেজ কাউন্সিলে আমাদের এই FSTC গেছে। 114টি ভিলেজ কাউন্সিলে 80 থেকে 90% এই কার্যকারী যে পারিবারিক ট্যাপ সংযোগ রয়েছে। 87টি ভিলেজ কাউন্সিলে 70 থেকে 80% কার্যকারী পারিবারিক ট্যাপ সংযোগ রয়েছে। 50 থেকে 70% যে 86টি ভিলেজে FSTC গেছে। 25 থেকে 50% আমরা বলছিলাম যে সব জায়গায় চলে গেছে, আমি এই কারণে বলছি যে এখনও কিন্তু আমরা 100% 86% আমরা বললাম, বাকিগুলো যে কারণে হচ্ছে না এবং সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমরা চেষ্টা করছি এবং অতি সত্বর সেখানেও যাতে আমরা এই পরিশ্রিত পানীয় জল দিতে পারি তার ব্যবস্থা করছি। 27টি ভিলেজে 25 থেকে 50%, 15টি ভিলেজ কাউন্সিলে 25%-এর নিচে এখন পর্যন্ত FSTC দেওয়া গেছে। এবং TTADC এলাকায় যে প্রকল্পগুলো আমি একটু আগে বললাম, গভীর নলকূপ প্রায় 1961টি লাগানো হয়েছে সেখানে। স্বল্প বেশের গভীর নলকূপ 5129টি লাগানো হয়েছে। ভূপৃষ্ঠস্থ জল যেখানে পরিশোধন করে দেওয়া হয় সেখানে প্রায় 23টি। আয়রন রিমুভাল প্ল্যান্ট 666। উদ্ভাবনীমূলক প্রকল্প যেটা ইনোভেটিভ প্রায় 177। তো সব জায়গায় আমরা চেষ্টা করছি যে সেটা মানে আমাদের জিপি হোক বিসি হোক সব জায়গার মধ্যে আমরা চেষ্টা করছি যে পানীয় জল যেন যায় এবং আমাদের সরকার এই বিষয়ে এবং আমাদের দপ্তর সেভাবে নিরন্তর কাজ করে চলছে
এবং আমি মাননীয় রামপদ জমাতিয়া বাবুর যে প্রস্তাব, রাজ্যের পাহাড়ি সমতল জনবসতি এলাকায় পরিশ্রিত পানীয় জল পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করার যে কথা উনি বলেছেন, আমরা নিশ্চয়ই সেটা আমরা বাস্তবায়িত করব এবং আমি এই প্রস্তাবের পূর্ণ সমর্থন করে আমি আমার কথা হলো শেষ করছি। নমস্কার। এখন আমি মাননীয় সদস্য শ্রী রামপদ জমাতিয়া কর্তৃক উত্থাপিত রেজলিউশনটি ভোটে দিচ্ছি। রেজলিউশনটি হলো, আমরা এনগেজড হবো আর কি। থ্যাংক ইউ। এই বিধানসভা প্রস্তাব করছে যে রাজ্যের পাহাড়ি সমতল সর্বত্র জনবসতি এলাকায় পরিশ্রুত পানীয় জল পাইপলাইনের মাধ্যমে সরবরাহ নিশ্চিতকরণে রাজ্য সরকার আরও পদক্ষেপ গ্রহণ করুক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নাই, তাই এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে সভা কর্তৃক গৃহীত হলো। তৃতীয় রেজলিউশনটি এনেছেন মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকার। এখন আমি মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকারকে অনুরোধ করছি ওনার রেজলিউশনটি সভায় উত্থাপন করে আলোচনা শুরু করার জন্য। মাননীয় চেয়ারম্যান স্যার, এই সভা প্রস্তাব করছে যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হোক। মাননীয় চেয়ারম্যান মহোদয়, রাজ্যের বিভিন্ন দপ্তরে প্রায় 40 থেকে 45 হাজার অনিয়মিত কর্মচারী কর্মরত। গত 21শে ডিসেম্বর 2017-তে যে সংখ্যা ছিল 44,368, 31শে ডিসেম্বর 2024-এ এই সংখ্যা দাঁড়িয়েছে 40,797। এরা কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর ধরে কাজ করে যাচ্ছেন, অথচ এখনো পর্যন্ত এদের নিয়মিত করা হয়নি। আংশিক সময়ের কর্মীদের ক্ষেত্রে এই অবস্থা। নির্বাচনী প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও নিয়মিতকরণের প্রক্রিয়া সম্পূর্ণভাবে থমকে আছে। বামফ্রন্ট সরকারের সময়কালে একটি নীতি গ্রহণ করা হয়েছিল। যারা 2003 সালের পূর্বে অর্থ দপ্তরের অনুমোদন ক্রমে নিযুক্ত হয়েছেন, তারা 10 বছর পূর্ণ করার পর নিয়মিত হবেন। পরবর্তীতে এই সিদ্ধান্ত সংশোধন করে মে মাসের 2003-এর মে মাসে এরপর নিযুক্তদেরকেও এই সুবিধা দেওয়া হবে। এই নীতি অনুসারে প্রায় 20,000-এরও অধিক অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করা হয়েছিল, কিন্তু একটি বিরাট অংশ যারা সিদ্ধান্তের আওতা থাকা সত্ত্বেও নিয়মিত হওয়ার কথা ছিল, তারা আজও নিয়মিত হয়নি। যেমন ডিআরডব্লিউ, ক্যাজুয়াল এবং কন্টিজেন্ট সহ সমস্ত স্কিম ওয়ার্কার, পাম্প অপারেটর, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আশাকর্মী, বিদ্যুৎ কর্মী, সর্বশিক্ষা শিক্ষক, রামসা শিক্ষক, মিড ডে মিল ওয়ার্কার, হেলথ, এনএইচএম, পৌর নিগমের কর্মী এবং এসপি সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, এমনকি আমাদের বিধানসভার অনিয়মিত কর্মচারীও তার মধ্যে তারাও আছেন। আরও দুর্ভাগ্যজনক, 31শে জুলাই 2018-তে রাজ্যের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে অর্থ দপ্তরের একটি বিজ্ঞপ্তি জারি করে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সংক্রান্ত সমস্ত বিদ্যমান বিজ্ঞপ্তি বাতিল করা দেওয়া হয়। এতে নিয়মিতকরণের সমস্ত প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল সরকার নাকি আরও স্বচ্ছতা আনতে চায়, কিন্তু 7 বছরে কেটে গেলেও কোনো নতুন সার্কুলার, নতুন নীতি বা স্কিম ঘোষণা করা হয়নি। ফলে আজ 40 থেকে 45 হাজার অনিয়মিত কর্মচারী ও আংশিক সময়ের কর্মচারী চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। এখানে উল্লেখযোগ্য যে সুপ্রিম কোর্টের কর্ণাটক সরকার বনাম উমাদেবী রায় মামলায় আদালত বলেছেন, যারা স্বচ্ছ নিয়োগ নীতির প্রক্রিয়ায় নিযুক্ত হলেও ধারাবাহিকভাবে 10 বছর কর্মরত
তাদের জন্য সরকারকে একটি স্কিম তৈরি করে নিয়মিত করার জন্য ব্যবস্থা করতে হবে। যতদিন পর্যন্ত শেষ কর্মচারী নিয়মিত হবেন না ততদিন সেই স্কিম চালু রাখতে হবে। আজ পর্যন্ত রাজ্য সরকারের এই রায় মানেননি, অথচ অর্থ দপ্তর দাঁড়াচ্ছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত না করা সুপ্রিম কোর্টের রায়কে কোর্টের নির্দেশের পরিপন্থী। রাজ্য সরকার রাজ্যের হাজার হাজার স্থায়ী পদ খালি, অনেক পদ অবলুপ্ত করা হয়েছে, অথচ সেই কাজগুলো করাচ্ছেন অনিয়মিত কর্মচারীদের দিয়ে। তারা গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পালন করছেন সামান্য দৈনিক মজুরির ভিত্তিতে, কোনো বেতনক্রম তাদের বা চাকরির নিরাপত্তা ছাড়া। সংবিধানের 14 নং অনুচ্ছেদে সমতার অধিকার দেওয়া হয়েছে এবং সমকাজে সমবেতন, এই মৌলিক নীতি, কিন্তু আমাদের রাজ্যের অনিয়মিত কর্মচারীরা সেই অধিকার থেকে বঞ্চিত। তারা স্থায়ী কর্মচারীদের সমান কাজ করেও নামমাত্র মজুরি পান। এভাবে চলতে থাকলে তাদের দুবেলা খাবারের সংস্থান করা দুঃসহ অবস্থায় হয়ে দাঁড়াচ্ছে। সবচেয়ে হৃদয় বিদারক বিষয়, অনেক অনিয়মিত কর্মচারী 30 বছর কাজ করার পরেও শূন্য হাতে অবসরে যাচ্ছেন। কোনো পেনশন নেই, কোনো আর্থিক সুরক্ষা নেই, অনেকে কাঁদতে কাঁদতে অবসরে যাচ্ছেন। অবসরের পর দারিদ্রতায় দিন কাটাতে বাধ্য হচ্ছেন। মাননীয় চেয়ারম্যান মহোদয়, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিশন ডকুমেন্টে 2018 সালের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই ভিশন ডকুমেন্টে 10 নম্বর পয়েন্টে উনি বলেছিলেন যে অনিয়মিত শব্দটাই উনি রাখবেন না, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যেটা প্রক্রিয়াধীন ছিল সেই রায়টাকেই অবলুপ্ত করে দিয়েছেন। একটি গণতান্ত্রিক সরকারের বছরের পর বছর লক্ষাধিক কর্মচারীকে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে রেখে দিতে পারে না, এটা সংবিধানের মৌলিক আদর্শের বিরোধী। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে নতুন নীতি ঘোষণা করে 10 বছর পূর্ণ করা সমস্ত অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করতে হবে। আংশিক সময়ের কর্মচারীদের নিয়মিত কর্মচারী হিসেবে স্বীকৃতি দিয়ে তাদেরকেও নিয়মিত করার ব্যবস্থা করতে হবে। খালি স্থায়ী পদগুলি দ্রুত পূরণ করতে হবে। সমাজের সমকাজে সমবেতন নির্ধারিত করতে হবে। মাননীয় চেয়ারম্যান মহোদয়, এই প্রস্তাব গৃহীত হলে রাজ্যের হাজার হাজার পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং তারা মর্যাদার সাথে জীবনযাপন করতে পারবে। আমি এই প্রস্তাব সমর্থন করে এই সভায় সর্বসম্মতিক্রমে প্রার্থনা করছি যে আমি যে প্রস্তাব এনেছি, এই মন্ত্রিসভা এই প্রস্তাবকে সমর্থন করবেন এবং এই রাজ্যের যারা অনিয়মিত কর্মচারী আছে এবং স্কিম ওয়ার্কার আছেন তাদেরকে সবাইকে একটা বাঁচার মতো ব্যবস্থা করে দেবেন। নমস্কার। এবার এ বিষয়ে বলবেন মাননীয় সদস্য শ্রী সুদীপ রায় বর্মন মহোদয়। প্লিজ 10 মিনিট। এতটা লাগবো না। মাননীয় চেয়ারম্যান স্যার, মাননীয় সদস্য সুদীপ সরকার যে বেসরকারি প্রস্তাব এখানে উত্থাপন করেছেন, এটাকে আমি সম্পূর্ণভাবে সমর্থন করছি এবং খুশি হতাম যদি অনিয়মিত কর্মচারীদের সাথে সাথে যারা আউটসোর্সড হিসাবে কাজ করছেন তাদের কথাটা উল্লেখ করতেন, আরো বেশি খুশি হতাম। হায়দার, আমার মনে আছে ভিশন ডকুমেন্টের কথা বলেছেন 2018 সালে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর একটা ক্যাবিনেট সিদ্ধান্তে যেই অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের যে প্রক্রিয়া চলছিল সেটা উইথড্র করে নেওয়া হয় এই মর্মে, इससे बेहतर कुछ हम आने वाले दिन में लाएंगे। কিন্তু আজকেও আমরা নতুন একটা সার্কুলারের আশায়
অনিয়মিত কর্মচারীরা বসে রয়েছেন, সরকারের দৃষ্টিভঙ্গিটা কি? যে সার্কুলারটা উইথড্র করে নেওয়া হলো, তারপর তো আর কোনো সার্কুলার বেরোলো না। তো এই যে বিশাল সংখ্যক অনিয়মিত কর্মচারীরা রয়েছেন, তাদের সম্পর্কে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গিটা কি দয়া করে মাননীয় অর্থমন্ত্রী জানাবেন। অনিশ্চয়তা চতুর্দিকে, পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার, তাদের ঘরে যে সমস্ত ছেলেমেয়েরা জন্মেছে তাদেরও সঠিকভাবে পড়াশোনা হচ্ছে, একটা আনসার্টেন ফিউচার তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে। কাজেই এই সরকারের দৃষ্টিভঙ্গিটা কি আজও আমরা জানতে পারলাম না। আউটসোর্সিং এর কথাটা আমি এই কারণে বলেছি যে ভেরি রিসেন্টলি সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছেন এবং রায় পরিষ্কারভাবে বলেছেন যে আউটসোর্সিং বন্ধ করার নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি স্টেট গভর্নমেন্টকে, এবং এই সুপ্রিম কোর্টের অর্ডার আমার হাতেও রয়েছে। কারণ ওনারা মনে করেন দিস ইজ মিয়ার এক্সপ্লয়টেশন অফ হিউম্যান রিসোর্স। সামান্য আমি বলবো যারা আউটসোর্সড, তারা যারা রেগুলার কর্মচারীর থেকে বেশি কাজ করেন, টাকাটা কে দিচ্ছে? এই যে টাকা যারা আউটসোর্স, যারা টাকাটা পাচ্ছে, আলটিমেটলি সরকার দিচ্ছে। সরকার দিচ্ছে ভায়া মিডিয়ার মাধ্যমে। আর ভায়া মিডিয়া যদি পুরোটা টাকা দিত তাহলেও বুঝতাম। ভায়া মিডিয়া একটা বিশাল টাকা প্রত্যেক জন থেকে তারা রেখে দিচ্ছে। তাহলে লসটা কার? লসটা কিন্তু আমার রাজ্যের সরকারি, শুধু আউটসোর্স তারা না, আমার রাজ্যের পার ক্যাপিটা ইনকামের উপর প্রভাব পড়ছে, জিডিপির উপর প্রভাব পড়ছে, মার্কেটের টাকার শর্টেজের উপর প্রভাব পড়ছে। এই টাকাটা মিডলম্যান একটা বড় টাকা নিয়ে যাচ্ছে। ওয়াই? এই যদি এই যে 4-5 হাজার টাকা যেটা কেটে নিচ্ছে, আরো বেশি, অনেক ক্ষেত্রে তারও বেশি। আমি জানি এই বিধানসভার মধ্যে আউটসোর্স রয়েছে, প্রত্যেক দপ্তরের মধ্যে আউটসোর্স রয়েছে। যেই টাকা সরকার দিচ্ছে এদের পার হেড প্রত্যেক থেকে অন এন এভারেজ 7,000 to 8,000 করে কেটে রাখছে ওই এজেন্সিগুলো। এরা ফুলে ফুলে পাচ্ছে, এবং অধিকাংশ ব্যতিক্রম 1-2 জন ছাড়াও অধিকাংশ বহিরাজ্যে। তো লসটা কার? আমার রাজ্যের মানুষের, যারা আউটসোর্স, তাদের কাজ তারা বেশি করছে, কাজের সমবেতন। জাস্ট এই সরকারটা আমার মনে হয় একটু শুধু মানবিক দৃষ্টিভঙ্গি শুধু না, লজিক্যাল কনক্লুশন আপনাদের আসতে হবে। মাননীয় সদস্য 1 মিনিট সময়টা বাড়িয়ে নিয়ে যাক। মাননীয় আলাপি মহোদয়, সময়টা বাড়িয়ে নিয়ে যাক। সময়টা বাড়ানো হলো, প্লাস চলতে থাকবে। এই যে সুপ্রিম কোর্টের যে অর্ডার, both for outsourced as well as অনিয়মিত কর্মচারীদের, আমার মনে হয় সরকার একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের যে আনসার্টেনিটি তাড়া করে বেড়াচ্ছে, এটা সমাধানে এগিয়ে আসা, নতুন ভাবে অনিয়মিত কর্মচারীদের জন্য সরকারের দৃষ্টিভঙ্গিটা কি, কোনো সার্কুলার, কোনো নোটিফিকেশন সরকারের তরফ থেকে, ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে, এটা কি আমরা জানতে চাই।
আউটসোর্সড। এই সুপ্রিম কোর্টের অর্ডারের প্রেক্ষিতে সরকারের দৃষ্টিভঙ্গিটা কি এবং সরকার কি করতে চাইছে, দৃষ্টিভঙ্গি তো থাকবে তো যে হ্যাঁ আগামী নেক্সট 5 ইয়ার্সের মধ্যে যারা আউটসোর্স রয়েছে আমরা এদেরকে আস্তে আস্তে আমরা আমাদের সরকারের অধীন নিয়ে নেব, কিংবা যারা এই অনিয়মিত রয়েছে আমরা আগামী 7 ইয়ার্সের মধ্যে, 5 বছরের মধ্যে, 6 বছরের মধ্যে আমরা সবগুলোকে আস্তে আস্তে রেগুলারাইজ করে নেব। আমরা তো দৃষ্টিভঙ্গি থাকতে হবে। আমি অনুরোধ করব সরকারকে একটু নড়ে চড়ে বসার, টু ফিল দ্য পেইন অফ দোজ হু, যাদের ফিউচার আনসার্টেনিটি তারা করে বেড়াচ্ছে, টু ফিল ফর দ্যাম। আর শুধু তারাই এফেক্টেড না, তাদের জেনারেশন নেক্সট এফেক্টেড, দারুণভাবে প্রভাবিত হচ্ছে। এখন কাজে এই প্রস্তাব যারা সুদীপ বাবু এনেছেন ভেরি ভেরি সময় উপযোগী, এবং সরকারকে আমার অনুরোধ থাকবে আমাদের দলের তরফ থেকে, আমাদের বেঞ্চের তরফ থেকে অনিয়মিত কর্মচারী অ্যান্ড আউটসোর্স যারা রয়েছে তাদের ব্যাপারে আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি আপনারা এখানে উত্থাপন করুন, এবং নট অনলি এখানে পেশ করা, আপনি ব্যবস্থাপনা এবং কার্যকরী ভূমিকা আপনারা অবতীর্ণ হবেন এই প্রত্যাশাই রাখছি। ধন্যবাদ আপনাকে। এবার বলবেন মাননীয় সদস্য শ্রী অশোক মিত্র মহোদয়। মাননীয় চেয়ারম্যান মহোদয়, বিধায়ক সুদীপ সরকার যে প্রস্তাব এখানে এনেছেন, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হোক। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং মানবিক, যে জন্য আমরা প্রত্যেকটা সেশনে আমাদের তরফ থেকে এই বিষয়টিকে তোলার চেষ্টা করছি। রাজ্যে অসংখ্য অনিয়মিত কর্মচারী, যা বারবার আমরা আলোচনা করেছি যে একটা নিয়ম ছিল যে 10 বছর অনিয়মিত থাকার পরে তাদের নিয়মিত হবে। তো দেখা গেল যে কোনো কারণেই হোক 2018 সালের 31শে জুলাই আদেশটা প্রত্যাহার করা হলো এবং স্বচ্ছ একটা আদেশ সেখানে বের করার প্রতিশ্রুতি দিলেন। এই যে প্রতিশ্রুতি দিলেন বা বললেন, এখানেই সবার মধ্যে এটা আশা জেগেছিল যে আরও ভালো একটা সিদ্ধান্ত আমাদের সরকার গ্রহণ করবে। আমাদের রাজ্যে নানা ধরনের অনিয়মিত কর্মচারী আছে, কেউ কন্টিনজেন্ট, কেউ পার্ট টাইম, কেউ ক্যাজুয়াল ওয়ার্কার, কেউ DRW, কেউ স্কিম ওয়ার্কার, এই ধরনের নানা ধরনের অনিয়মিত কর্মচারী আছে। সুতরাং আমরা দাবি করব এই যে নানা ধরনের অনিয়মিত কর্মচারীরা রয়েছেন তাদের সম্পর্কে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হোক। যারা DRW একটা সময় তাদেরকে নিয়মিত করার জন্য যে সিদ্ধান্তটা ছিল, যারা পার্ট টাইম ছিলেন, যারা কন্টিনজেন্ট ছিলেন, তাদের সম্পর্কে একটা সিদ্ধান্ত ছিল তারা কী করে DRW-তে যাবে। স্কিম ওয়ার্কারদের সম্পর্কেও তাদের বেতন বৃদ্ধির একটা সিদ্ধান্ত ছিল। দেখা গেল যে এই সমস্ত সিদ্ধান্ত কিন্তু এখন বন্ধ হয়ে আছে। রাজ্যে প্রচুর অঙ্গনওয়াড়ি কর্মী আছে, প্রচুর অঙ্গনওয়াড়ি কর্মী আছেন, প্রায় 20,000। এই অঙ্গনওয়াড়ি কর্মী যারা তারা 10,000 পান, যারা হেল্পার তারা 4,500 5,000 টাকা পান। কিন্তু সুপ্রিম কোর্টে একটা রায় রয়েছে, তারা স্কিম ওয়ার্কার, কিন্তু তাদের সম্পর্কে একটা রায় রয়েছে, যদি নিয়মিত করা না যায় তাহলে যারা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, তারা 21,000 টাকা তাদেরকে যাতে দেওয়া হয়, যারা হেল্পার তাদের যাতে 18,000 টাকা দেওয়া হয়। কিন্তু আমাদের রাজ্যে এখনও সেটা আমরা গ্রহণ করলাম না। আমাদের যে সমস্ত সর্বশিক্ষার শিক্ষকরা রয়েছে, আমি বুঝতে পারলাম না কেন রাজ্য সরকার 6,000 মাত্র সর্বশিক্ষার শিক্ষক রয়েছেন, যারা আমাদের নিয়মিত শিক্ষকের মতো কাজ করেন। প্রতিটি স্কুলে, অনেক স্কুল রয়েছে
যেখানে 4-5 জন সর্বশিক্ষা কর্মী রয়েছেন, তাদের দিয়ে এই স্কুলটা চলে। তাহলে যেখানে আমাদের সিঙ্গেল বেঞ্চ রায় দিলেন ত্রিপুরার হাইকোর্ট, ডাবল বেঞ্চ রায় দিলেন ত্রিপুরা হাইকোর্ট, তাদের নিয়মিত করা হোক। তাহলে আমার রাজ্য সরকার কেন সেটা নিয়ে গেলেন এসএলপি দিয়ে, আবার সুপ্রিম কোর্টে নিয়ে গেলেন? এটা তো এই 6,000 এখন 5,500 বা 5,000-এর বেশি নেই, তাদের নিয়মিত করার প্রশ্ন তো আমার কোনো আপত্তি থাকতে পারে না রাজ্য সরকারের। সুতরাং সিদ্ধান্ত নিলেই তো তারা নিয়মিত হতে পারে। আমাদের যারা পাম অপারেটর আছে, এই যে পাম ওয়াটার অপারেটর প্রায় 3,500 আছে, 2,000 আছে আমাদের বিভিন্ন যে সমস্ত পানীয় জল প্রকল্পে, কিছু আছে আমার কৃষি জলসেচ প্রকল্পে। এই যে 3,500 পাম ওয়াটার আছে, 7,000 টাকা পান। 7,000 টাকা দিয়ে এখন একটা পরিবার চলতে পারে? সারা দিন তারা পরিশ্রম করেন। যখন জলসেচের প্রশ্ন আসে তখন সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 2 বেলা তাদেরকে ডিউটি দিতে হয়। 7,000 টাকা আপনারা দিলেন। এইবার তাদের জন্য যে অ্যাগ্রিসিয়া মঞ্জুর করলেন, আমাদের যারা নিয়মিত কর্মচারী আছেন, ডিআরডব্লিউ আছেন, সকলে 2,100 করে পান, কিন্তু তাদের বেলা দেওয়া হলো 1,000। এই যে নিম্ন বেতনভোগী এই যে পাম অপারেটরগুলি আছে, তাদের সাথে একজন রেগুলার পাম ওয়াটার সে প্রায় 40,000 টাকা পায়। আর একজন পরিমিত পাম ওয়াটার হয়তো তারা স্কিমে আছে, হয়তো তারা আউটসোর্সিং আছে, কিন্তু তার নিয়মিত করা না গেলেও তার যে বেতন বৃদ্ধি করার যে সুবিধাগুলো আছে তার নিরূপণ করার জন্য আপনারা এখনো চেষ্টা করেননি। এইভাবে নানা ধরনের জাতীয় স্বাস্থ্য মিশনে আমি গত কয়েকদিন আগে দেখলাম পত্রিকায় 3 মাস তাদের বেতন হচ্ছে। তাহলে জাতীয় স্বাস্থ্য মিশনে বহু করা হসপিটালগুলিতে চলছে এবং জাতীয় স্বাস্থ্য মিশনে ডাক্তার, জাতীয় স্বাস্থ্য মিশনে আমাদের প্যারামেডিক্যাল জাতীয় স্বাস্থ্য মিশনে আমাদের নার্সিং স্টাফ জাতীয় স্বাস্থ্য মিশন, তারা নিয়োগ হচ্ছে সেখান থেকে। স্বাভাবিকভাবে জাতীয় স্বাস্থ্য মিশন সম্পর্কে একটা সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। এছাড়া বিভিন্ন অফিসে নানা ধরনের ডিআরডব্লিউ আছে, কৃষি দপ্তরে পার্মানেন্ট লেবার আছে, প্রায় অনেকে রেগুলার হয়ে গেছে, কিন্তু এখনো কিছু পার্মানেন্ট লেবার রয়ে গেছেন, বেশি সংখ্যা নেই। আমি এগ্রিকালচার মিনিস্টারকে অনুরোধ করবো, উনি অনেক উদ্যোগ নিচ্ছেন অনেক সমস্যার সমাধানে। তাহলে এই যে পার্মানেন্ট লেবাররা কিছু রয়ে গেছেন, যারা হলো না, রেগুলার হলো না, তাদের সম্পর্কে রেগুলার করার ক্ষেত্রে একটা নীতি আপনাদের নির্ধারণ করতে হবে। আমি শুধু এইটুকু আশা করবো, আশা কর্মী আছেন, আমাদের মিড ডে কর্মী আছেন, তারা কাজ করছে। এই যে মিড ডে কর্মী, আমাদের যে সমস্ত হাই সিনিয়র বেসিক হাই স্কুল, এই স্কুলগুলিতে এখন গ্রুপ ডি নেই। সমস্ত মিড ডে কর্মীকে দিয়ে তাদের গ্রুপ ডির কাজ করা হচ্ছে। একদিকে তারা রান্না করেন, আরেকদিকে তারা সমস্ত দরজা জানলা থেকে, বেল থেকে, পিঠা থেকে সমস্ত কাজ তারা করেন এই মিড ডে মিল কর্মীরা। 2,500 টাকা পান। তাহলে তাদের বেতনটা একটু বাড়িয়ে দিলে কি হয়? তারা স্কিম ওয়ার্কার, তাদের নিয়মিত এখনই করতে পারেন না, কিন্তু তার বেতন বৃদ্ধি করার ক্ষেত্রে অসুবিধাটা কোথায়? আমার মনে হয় যে রাজ্য সরকার তার বিভিন্ন যে ক্যাটাগরি সমস্ত অনিয়মিত কর্মচারীদের সম্পর্কে নিয়মিত করা কিংবা নিয়মিতকরণ সাপেক্ষে সিদ্ধান্ত অতি সত্বর নেওয়া প্রয়োজন। সারা রাজ্যের অনিয়মিত কর্মচারীরা সংঘবদ্ধ হচ্ছেন, আমি বারবার বলছি যে তারা সংঘবদ্ধ হচ্ছেন, প্রচণ্ড অসন্তোষ, দপ্তরে দপ্তরে প্রচণ্ড অসন্তোষ, এরা সংঘবদ্ধ হচ্ছেন। অতি সত্বর আপনাদের এই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। এই জন্য আমাদের যে বিধায়ক যে সুদীপ সরকার যে সিদ্ধান্ত এখানে প্রস্তাব এনেছেন, আমি আশা করব যে আমাদের এই হলে যত আমরা প্রতিনিধিরা আছি সকলে এক বাক্যে একে সমর্থন করবেন এবং সুনির্দিষ্ট একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্য সরকারকে সকলে আমরা সম্মিলিতভাবে অনুরোধ করব যে যাতে এই বিষয়টার একটা সমাধান সূত্র হয়। এই কয়েকটি কথা বলে আমি আমার কথা বলা শেষ করছি। এবার বলবেন মাননীয় চেয়ারম্যান সাহেব, একটা স্লিপ দিয়েছিলাম আমরা মাননীয় গোপালচন্দ্র রায়ের জন্য। বলবেন তো? আমি বলছি তো, বলবেন এই বিষয়ে আর কি, ঠিক আছে, মানে শেষ করে অভিজ্ঞতা নিয়ে দিই। বেশি। এবার মাননীয় এলপি মহোদয় জিতেন্দ্র চৌধুরী, দিচ্ছি আপনাকে, দেবো মাননীয় চেয়ারম্যান স্যার। 5 মিনিট। আমি আমার আগের বক্তারা অনেক তথ্য দিয়েছিলাম, রিপিট করব না। আমি শুধু এটা বলতে চাই যে আমরা বিভিন্ন দল থেকে নির্বাচিত হয়ে আসি জনগণের কাছে একটা প্রতিশ্রুতি উপস্থাপন করার মধ্য দিয়ে, রিটার্নই হোক বা বারবেলই হোক।
2018-এ এখানে আজকে যারা ট্রেজারে বাঞ্চে আছেন তাদের যে সমস্ত প্রতিশ্রুতি তাদের এই বেঞ্চে বসার সুযোগ করে দিয়েছে তার মধ্যে অন্যতম হলো এক্সিস্টিং যারা শিক্ষক কর্মচারী তাদের জন্য অনেক লফটি যে কমিটমেন্ট, তাদের বেতন দ্বিগুণ আড়াইগুণ হবে। আরেকটা হলো এই অনিয়মিত কর্মচারী, তিনি এই প্রস্তাব উত্থাপক তিনি বলেছেন, প্রস্তাবক, যে মাঠে ঘাটে বলা হয়েছিল এই রাজ্য থেকে যে কন্টিনজেন্সি, ডিআরডব্লিউ, পার্ট টাইম এই শব্দগুলোই তুলে দেওয়া হবে, এগুলো ত্রিপুরার যা থাকবে না। অ্যান্ড আন্ডার দিস কমিটমেন্ট এটা শুধু বিভিন্ন দপ্তরে যারা পার্ট টাইম, ডিআরডব্লিউ, কন্টিনজেন্ট আছেন তারা না, সর্বশিক্ষা অভিযান, রামসা, NHM, রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এডুকেশন আছে, তার সাথে ICDS ওয়ার্কার্স, মিড ডে মিল ওয়ার্কার্স, এরা সবাই কভার হবে, সবাই রেগুলার হবে। এবং কোথাও কোথাও একেবারে ফ্রম ডে ওয়ান, এখন এই গভর্নমেন্ট 5 বছরের টেনিওর পার করে আবার ওনারা এসছেন আরো 5 বছরের জন্য, 2.5 বছর অতিক্রান্ত হয়েছে, আরো 2.5 বছর থাকবেন। কিন্তু তাদের এই প্রতিশ্রুতি একটাও রূপায়িত হলো না, বরঞ্চ প্রিভিয়াস গভর্নমেন্টের সময়তে এই সম্পর্কে একটা নীতি ছিল, দৃষ্টিভঙ্গি, দ্যাট পলিসি অর দ্যাট অর্ডার হ্যাজ বিন ডিসপেন্সড বা রিপিল্ড। তো আজকে যে প্রস্তাবটা এসছে, হ্যাঁ, একসাথে মোর দেন 40,000 এই ইরেগুলার তাদেরকে করা সম্ভব না, গভর্নমেন্টেরও ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ আছে, আমরাও বুঝি। বাট দেয়ার মাস্ট বি ওয়ান পলিসি। আগের গভর্নমেন্ট 10 বছর করেছিল, এখন তো ডাবল ট্রিপল ইঞ্জিনের গভর্নমেন্ট, টাকার তো অভাব হবে না, চাইলেই টাকা আসে। তো একটা পলিসি ঘোষণা করুন। আমাদের যে ফেস্টিভ্যাল সিজন আসছে, আমার মনে হয় এই অধিবেশন এটা রাইট ওকেশন। গভর্নমেন্ট ঠিক আছে পুজোর আগে বা পুজোর পরেই হবে না, কিন্তু একটা পলিসি ডিক্লারেশন হোক যে এই 40,000 প্লাস ইরেগুলার, এটা ন্যাশনাল স্কিমেই হোক বা স্টেট গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে, ফরেস্ট, এডুকেশন, ইয়েতে। এবং এই যে লোকগুলো যারা এনগেজড হয়েছে, এটা এমনি এমনিতে হয়। লাস্ট যে বাজেট সেশনে এখানে আমরা চেষ্টা করেছি ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ইন ওয়ান গো একটা ডিপার্টমেন্ট থেকেই অ্যাভেলেবেল ভ্যাকান্সিস জানার জন্য, কিন্তু কি কারণে জানি স্যার এগুলো ডিসঅ্যালাউড হয়েছে, আমাদের প্রশ্নগুলো এলাউই হয় না। সরকারের কি অসুবিধা তথ্য জানাতে আমি জানি না। যাই হোক, বিভিন্ন ডিপার্টমেন্টেও প্রশ্ন দেওয়া হয়েছে বিভিন্ন জনে, শুধু আমরা না, ট্রেজারি ব্রাঞ্চ থেকেও কেউ কেউ দিয়েছেন। সবগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ যোগ করে এখনো 12-13টি ডিপার্টমেন্টের তথ্য জানা যায়নি, কিন্তু যেগুলো এসছে এতে দেখা গেছে যোগফল করে অলটুগেদার মোর দেন 50,000 ভ্যাকান্সিস আর অ্যাভেলেবল ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ। তাহলে এই 40,000 যে ইরেগুলার, দে আর ওয়ার্কিং এগেনস্ট দোজ ভ্যাকান্সিস, তাদের জন্যই গভর্নমেন্টটা চলছে। এই যে একটু আগে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করেছি অন ড্রিঙ্কিং ওয়াটার, আমি বলতে ভুলে গেছি, এই ড্রিঙ্কিং ওয়াটারের ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করলেও
তার অন্যতম ইম্পেডিমেন্ট হলো চালানোর জন্য লোক নেই। ডিডাব্লিউএস এ যে এই গভর্নমেন্ট আসার আগে যতজন ওয়ার্কার ছিল নিয়মিত, এখন এই নাম্বারটা মোর দেন হাফ নেমে এসছে। যে কীভাবে চলবে? আপনি ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করছেন, হুইল রান ইট? এতে কি হচ্ছে? পাবলিক মানি মিসইউজ হচ্ছে। তারপর মেশিনারি যেগুলো ইনস্টল করা হয়েছে এগুলো খারাপ হচ্ছে। তো সেই জায়গায় রিকোয়েস্ট করবো আমাদের বেঞ্চের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে, গভর্নমেন্ট শুড ডিক্লেয়ার এ পলিসি। হ্যাঁ, সুদীপ বাবু খুব রাইটলি বলেছেন, যারা আজকে ইরেগুলার তাদের অনিশ্চিত ভবিষ্যৎ কি হবে তারা জানে। এত ইনসিকিউরিটি, এদের তো ছেলে আছে, মেয়ে, ঘরে বাচ্চা আছে, ভবিষ্যৎ আছে, প্রত্যেক তো পরিকল্পনা আছে, কি হবে তাদের? তো গভর্নমেন্ট একসাথে পারবেন না ওয়ান গোতে, কিন্তু একটা পলিসি ঘোষণা করুন, তারা যেন ভাবতে পারে ঠিক আছে কালকে আমার সুদিন আসছে না, অন্তত 2 বছরের পরে আসবে, 3 বছর পরে আসবে, অ্যাকর্ডিংলি দে উইল প্ল্যান। এটাই তো একটা ওয়েলফেয়ার গভর্নমেন্টের তার নীতি হওয়া উচিত। এবং এই জায়গায় যে শাসক দল বাইরে বক্তৃতা করে থাকেন, ডাউজ বিজ্ঞাপন দেন প্রতিদিন, বলছেন আগে ভিশন ডকুমেন্ট, ত্রিপুরার ভিশন, একটু আগে শুনেছি 47 আগামী 2 বছরের জন্য না, 47 অব্দি ভিশন বলছেন। আবার বলছেন সবকা সাথ সবকা বিকাশ। তাহলে এই লোকদের বিকাশ কি করে হবে? এই লোকদের সাথে আপনি কি করে হাঁটছেন? তো এই জায়গায় তাদের জন্য এটা জাস্টিস হওয়া উচিত। হ্যাঁ, এটা ঠিক কালকে হবে না, বাট ওয়ান কাজে তাদের জন্য একটা নিশ্চিত ভবিষ্যতের একটা স্বপ্ন দেখার, সেভাবে পরিবারকে সাজানোর জন্য করাবো। এবং দিস ইজ দি ভেরি অপরচুন মোমেন্ট। একটা ফেস্টিভ্যালের সিজনে গভর্নমেন্ট এটা ঘোষণা করুক, সরকারেরই সুনাম হবে, আপনাদেরই জয়গান হবে। কাজে এই 40,000+ এই অনিয়মিত কর্মচারী, তাদের সম্পর্কে মাননীয় অর্থমন্ত্রী তিনি নিশ্চয়ই রিপ্লাই করবেন, বা মাননীয় মুখ্যমন্ত্রী এটা কনক্রিট কিছু বলুন। এরকমভাবে বাইরের কথা বলবেন, বেতনের কথা বলবেন, এটা তো ডুয়াল স্ট্যান্ডার্ড, এটা হওয়া উচিত না। কাজে এটাই আমার নিবেদন। ধন্যবাদ স্যার। এবার বলবেন মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আজকে আমাদের সুদীপ সরকার মহোদয় যে প্রস্তাব দিয়েছেন এটা অত্যন্ত যুগোপযোগী এবং কর্মচারীদের স্বার্থে, রাজ্যের স্বার্থে এটা অত্যন্ত জরুরি। আমি বলবো স্যার, বিং ইউ আর লয়ার অলসো, জাস্টিস ফর অল, সম কাজে সমবেতন হওয়া উচিত। যদিও দুর্ভাগ্যবশত আপনার 2018 সালে আগে একটা ছিল, বামফ্রন্ট যখন ছিল, ওরা সব কাজ ভালো করেছে আমি বলবো না, কিন্তু যারা ফিক্সড পে ছিল বা ডিআরডব্লিউ বা কন্টিনেন্ট ছিল, 10 বছর কাজ করলে রেগুলার হতো। এই সার্কুলারটা উইথড্র করা হয়েছে। ঠিক আছে, আপনারা এসছেন, কিন্তু বিকল্প তো কিছু করতে হবে। আমাদের লোক যারা কাজ করছে, আমরা কলকাতা, দিল্লি, গুয়াহাটি গেলে আমরা দেখি, বলে স্যার আরে কিরে তোর এমন অবস্থা কি? কয় স্যার আমি তো ডিআরডব্লিউ বা কন্টিজেন্ট, আমাকে তো রেগুলার করে না। বলে কত বছর? 14 বছর, 15 বছর। আমি বলবো এটা আউটসোর্সিং হোক আর আগের হোক, যারা আছে এখানে আমরা আবেদন রাখতে পারি। এখানে ষোড়শ অর্থ কমিশন বলেছে কমিটেড এক্সপেন্ডিচার, এখন একটা সুযোগ আছে যে কমিটেড এক্সপেন্ডিচার যদি আপনারা দেখান 31 অক্টোবরের মধ্যে দিতে নির্দেশ দেওয়া হয়েছে,
তাইলে যারা অনিয়মিত কর্মচারী আছেন, এবং আপনারাই বলেছেন যে ভিশন ডকুমেন্টে পেজ 6 আপনারা বলেছেন phase wise regulation of all contractual government employees working in the state government departments. আপনারা সবাইকে ফেজ ওয়াইজ করবেন, কিন্তু 7.5 বছরে কি আছে আমরা যখন দেই, কতজন অনিয়মিত কর্মচারী আছে কোনো রিপ্লাই পাই না, আমরা প্রশ্ন শুদ্ধ ফেলে দেন, রিজেক্টেড। অ্যানাদার থিং এখানে আমি স্মরণ করাচ্ছি যে এখানে একটা স্কোপ আছে, মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমি বলবো যে স্কোপটা কি, যদি কমিটেড এক্সপেন্ডিচার দেখান ষোড়শ অর্থ কমিশন আপনাকে দেবে, এটা অর্ডার এসছে আমার কাছে, একটা সার্কুলার আছে। আমি যেটা বলছি গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছে এর সঙ্গে আমি আপনার গাতার্থে আমি বলছি এমপ্লয়িরা বর্তমানে দিয়ে মহার্ঘ ভাতা 22% তাদের পাওয়া না। এটা যদি এখন 8 পে কমিশন হবে, আমি প্রশ্ন দিয়েছিলাম আপনি ক্যান্সেল করেছেন, এখন যদিও স্পিকার নেই বলেছে স্পিকার ক্যান্সেল, আপনারা আছেন যা ইচ্ছা করবেন আপনাদের হাতে, আমাদের যা মারলে মারবেন, কাটলে কাটবেন, আমি জানি না। তবে এখন কিন্তু স্যার মানবিক কারণে ইউ আর লয়ার, লিগ্যাল রিজন, আইনগত এবং মানবিক কারণে যারা অনিয়মিত কর্মচারী আছে তাদেরকে আপনারা দয়া করে রেগুলার করুন। আর সাথে এখানে আনফর্চুনেটলি আপনারা যেটা করেছেন, দি গভর্নমেন্ট উইল রিজলভ দ্য প্রবলেমস অফ 10,323 আপনারা বলেছেন গ্রামে গঞ্জে, জনগণ বিশ্বাস করেছে। এই সরকার আসার পেছনে 10,323-এরও অবদান আছে। অনিয়মিত কর্মচারীদের আপনারা বলেছেন রেগুলার করবেন, তাদের আছে। আমি পার্টি বুঝি না, এক্স ওয়াই, আপনারা এখানে আছেন, হু নোজ টুমরো ইউ উড বি হিয়ার, দি পিপল ফ্রম হিয়ার উইল গো দেয়ার, হতেও তো পারে কিছু আয়ারাম গয়ারাম এদিকে সেদিকে যাবে, আমি জানি, কিন্তু সেটা না। আমার বক্তব্য হলো মাই হাম্বেল সাবমিশন বিফোর ইউর অনার, যে থ্রু আমি বলছি প্লিজ আমার ভালো লেগেছে, এটার মধ্যে কিন্তু অ্যামেন্ডমেন্ট কেউ আনেননি। আমি আপনাকে ধন্যবাদ জানাই, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা মেনে নিয়েছেন প্রাইমে বেসি। প্লিজ সমর্থন করুন। আমি অর্থমন্ত্রীকে বলবো আপনি কমিটেড এক্সপেন্ডিচার দেখালে 16 অর্থ কমিশন থেকেও আপনি পাবেন, একটা প্রপোজাল করুন। অনিয়মিত কর্মচারী ইনক্লুডিং আউটসোর্সিং এবং বিভিন্ন জায়গায় যারা আছে, এবং ইফ পসিবল ইনক্লুডিং 10,323, তাদের একটা ব্যবস্থা করুন। প্লিজ থিঙ্ক ফর দ্য পিপুল, প্লিজ থিঙ্ক ফর দ্য লাস্ট নট দ্য লিস্ট। একই কাজে আপনি লয়ার, সেম ওয়ার্ক, ডিফারেন্স পেমেন্ট যায় না, নেচার, এটা এগেইনস্ট দ্য প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস। মাই হাম্বেল সাবমিশন বিফোর ইউর অনার, বিফোর দ্য ট্রেজারি বেঞ্চ, তাদের রেগুলারাইজ করুন। ত্রিপুরার জনগণকে বাঁচান, কর্মচারীদের বাঁচান, তাদের পেটে লাথি দিয়ে রাজনীতি করা ঠিক হবে না।